যে ভালোবাসা কোনো ধর্ম বিচ্ছেদ কোনো কিছুই মানে না। তোর বাবা আমাকে মেরে ফেলুক, যাই করুক না কেন, তুই বিয়েতে রাজি হইস না। তার লস কথা ছিল যাইতে আমি কখনো বিশ্বাস করিনি যে তুমি আমাকে ছেড়ে দেবা। যদি আমার ওয়াইফ শুনে থাকে বা আমার গার্লফ্রেন্ডে যদি শুনে থাকে, আমি বলবো আমার গার্লফ্রেন্ডকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কাউকে নিয়ে সংসার করব সেটা কখনো চিন্তা করিনি। শুধুমাত্র এই মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চেয়েছি, এটাই চেয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গল্পওয়ালা ইভেন্ট অ্যান্ড ওয়েডিং প্রেজেন্স। যে কথা হয়নি বলা, আপনাদের সাথে আছে আমি অপু। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সে সকল মানুষকে নিয়ে হাজির হই যে মানুষগুলোর অনেক গল্প আছে। সেই গল্পগুলো হয়তো ফ্রেন্ড, ফ্যামিলি কিংবা কারোর সাথে শেয়ার না করলেও এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করে। তেমনি আজকে যে মানুষটির গল্প আমরা শুনবো, সেই মানুষটির কথা যদি বলতে চাই, সেই মানুষটি খুব স্বাভাবিক একজন মানুষ, ঠিক আমার মতোই আপনার মতোই মানুষ। কিন্তু তার মনে একটা চাপা কষ্ট আছে, যে কষ্টটা কখনোই তিনি শেয়ার করতে পারেননি এবং আমাদের ফ্যামিলির কিছু দায়বদ্ধতা থাকে। যদি আমরা সহজভাবে বলতে চাই, যেমন আমি ছোট থেকে বড় হওয়ার পর কোন সাবজেক্টে পড়াশোনা করব এটা জিজ্ঞেস না করে তার উপর চাপিয়ে দেওয়া হয়, তেমনি প্রত্যেকটা মানুষ যখন 18 বছরের উপরে চলে যায় তখন তার একটা নিজস্ব চিন্তাভাবনা কিংবা নিজস্ব একটা চিন্তা থাকে যে আমি জীবনটাকে কিভাবে গড়ে তুলব। এমন কিছু পরিবার আছে যে পরিবারগুলো সেই মানুষগুলোর দিকে না তাকিয়ে তাদের উপরে একটা আলাদা চাপ সৃষ্টি করে বিভিন্ন সিচুয়েশনে তাদেরকে ফেলে দেওয়া হয় এবং তাতে করে সেই মানুষগুলোর জীবন অনেকটা দুর্বিষহ হয়ে পড়ে যায়। তেমনি আজকে যে মানুষের গল্প আমরা শুনবো, তিনি হলেন জাহিদ। চলুন শুনে আসি তার গল্প, সাথেই থাকবেন। আর এই মুহূর্তে যারা দেখছেন, আপনাদের মাঝখান থেকে যদি কেউ এই অনুষ্ঠানে এসে আপনার গল্প বলতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার, ইমেল নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আশা করি এই লিঙ্ক এবং ফোন নাম্বার এবং এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যোগাযোগ করে এই অনুষ্ঠানে আপনি আসতে পারেন। দেরি না করে আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের যে অতিথি আছেন তার সাথে। জাহিদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং এখন আরও বেশি ভালো আছি, কারণ হচ্ছে আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আমরা আজকে আপনার গল্প শুনবো। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। ছোটোবেলা থেকে আমি নোয়াখালীতে বড় হয়েছি। লাস্ট 2010-এ আমি ঢাকায় মুভ করি, যখন কলেজে ভর্তি হই তখন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন এখন? আমার ফ্যামিলিতে আমি সবার ছোট, আমার 3 ভাই 1 বোন। আচ্ছা, আমি সবার ছোট। আচ্ছা, আমি যতটুকু জানি আপনার একটা প্রাইভেট জব করছেন, জি। জীবন সুন্দরভাবে চলে যাচ্ছে। জি। কথা তো আসলে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, অনেক উক্তি থাকে। আপনি বর্তমানে ম্যারিড, কিন্তু সেখানেও আপনার কিছু আক্ষেপের জায়গা আছে যদি আমি ভুল করে না থাকি। জি। আমরা আসলে সেই গল্পটাই শুনতে চাই যে আপনার ওয়াইফ এখন কোথায় আছে? আমার বিয়ে হয়েছে ফেব্রুয়ারিতে। এরপর থেকে আমাদের মোটামুটি ভালোই যাচ্ছিল মাঝখানে। এরপরে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ছিল, ফ্যামিলি প্রবলেম ছিল। দ্যাটস ওয়াই সে তার বাবার বাড়িতে যাচ্ছে, আমি আমার বাড়িতে আছি। বিয়ে হয়েছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির পর এক ছাদের নিচে থাকা কতদিন? বলতে গেলে খুবই কম সময়, ম্যাক্সিমাম 7 to 10 days। 7 to 10 days। স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, তো সেক্ষেত্রে সে 7 to 10 ডেজের পর আপনাদের মাঝখানে এত বড় একটা ডিস্টেন্স, ওয়াই? আমি বিয়েতে রাজি ছিলাম না, কারণ যে কোনোভাবেই হোক ফোর্স হয়ে আমি রাজি হয়েছি। তো মেইনলি হচ্ছে আমার একটা রিলেশন ছিল, যেটা আসলে আমি আপনার রিলেশনের গল্পটা আমরা শুনবো। আপনি ফোর্স হয়ে রাজি হয়েছেন, জি। এই ফোর্সটা আপনাকে কে করেছে? যদি বলেন যে ফ্যামিলি, আমার বাবা খুব করে চেয়েছিলেন যে আমি আসলে এখনই বিয়ে করি। আচ্ছা। যে সময়টা আমি আসলে টোটালি প্রিপেয়ার্ড ছিলাম না, ওই সময়টা আমি আমার এলাকা থেকে আমি ঢাকায় ট্রান্সফার হয়েছি। ঠিক তখনই আমার বিয়ের প্রপোজালটা আসে বা ফ্যামিলি আমাকে বলে। তো তখন আমি আসলে প্রিপেয়ার যেহেতু ছিলাম, সেখানে প্রথমত আমি না করে দিয়েছি। কিন্তু পরবর্তীতে ফ্যামিলি প্রেশার ছিল, আমার এক জায়গায় রিলেশন ছিল, আমি এক জায়গায় কমিটেড ছিলাম, যার কারণে আমি আসলে রাজি হইনি। কিন্তু পরবর্তীতে আমার সারাউন্ডিংস প্রেশার, মেন্টালি প্রেশার, আমি মোটামুটি স্ট্রেসে ছিলাম খুবই। আমার ট্রান্সফার হয়েছে ঢাকায়, ফ্যামিলি দূরে। তখনই কমিউনিকেশন গ্যাপ যেটাকে বলে, আমার ফ্যামিলির সাথে আমার খুবই কমিউনিকেশন গ্যাপ ছিল, যেটা হয়তো আমি ওভার ফোনে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করতাম, বুঝাতে চেষ্টা করতাম, সেটা হয়তো তারা বুঝতো না। আচ্ছা, আপনি যখন ফ্যামিলির প্রেশারে একটা বিয়ের প্রপোজাল আসলো, তারা কি জানতো যে আপনার প্রিভিয়াস একটা রিলেশন ছিল? তার সম্পর্কে আপনি একটু আমাদের যদি শেয়ার করতেন। আমি সেই মানুষটার সম্পর্কে যদি বলতে চাই, তার সাথে আমার প্রথম পরিচয় 2012 অক্টোবর।
তারপর তার সাথে আমার রিলেশন হয় নভেম্বরের 11 তারিখ 2012। আচ্ছা, সেই থেকে আমাদের রিলেশন শুরু। এর মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল রিলেশনের, প্রত্যেকটা রিলেশনে যেটা যেরকম হয়। থাকে কমনলি। কিন্তু আমাদের মেন প্রবলেম ছিল একটা, আমাদের রিলিজিয়ান ডিফারেন্ট ছিল। আপনি ইসলাম ধর্মের, আর যার সাথে আপনার রিলেশন ছিল তিনি কোন ধর্মের ছিলেন? সে হিন্দু ধর্মের ছিল। হিন্দু ধর্মের ছিলেন। আপনি কি বিষয়টা জানতেন না যে আমাদের দেশে সাম্প্রদায়িক একটা ব্যাপার থাকে, সে জায়গা থেকে এই জিনিসটা আসলে খুব সহজভাবে কখনোই মানে না? সেই ক্ষেত্রে আপনার কি যখন রিলেশনে গেলেন তখন কি আপনাদের দুজনের কারোরই এই প্রশ্নটা মনে জাগেনি? যে ভালোবাসার কোনো ধর্ম বিচ্ছেদ কোনো কিছুই মানে না। সেক্ষেত্রে আসলে আমরা তখন বুঝতে দুজনেই পারিনি। তখন বুঝতে পারিনি যে আসলে না, আমাদের কাছে ভালোবাসাটা ভালো লাগাটা ইম্পর্টেন্ট ছিল। যে আমরা রিলিজিয়ানটা আমাদের কাছে ম্যাটার করে নাই তখন, যে আমাদের দুজনকে ভালো লাগা, দুজনকে একসাথে থাকা সারা জীবন, এরকম একটা কমিটেড চিন্তা করে। তো আরেকটা জিনিস সেখানে আমি অ্যাড করবো, সেটা হচ্ছে যে আমার দুজন কিন্তু ম্যাচিউর ছিলাম না। হ্যাঁ, মোটামুটি অনেক বছর আগে। অনেক বছর আগে, প্রায় 8 বছর হয়ে গেছে, 8 বছর। তো সেক্ষেত্রে যেহেতু আমরা ম্যাচিউর ছিলাম না, সে ওভাবে কখনো চিন্তা করতে পারে না আফটার 10 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স কী হতে পারে। আমি ওভাবে কখনো চিন্তা করিনি, যেটা হবে তখন দেখা যাবে। আচ্ছা। বাট আমাদের কমিটমেন্টের যে ব্যাপারটা ছিল, যে আমরা একজনকে যেভাবে যে সিচুয়েশনে হাত হোক না কেন, আমরা কেউ কাউকে ছাড়বো না। ছাড়বো না। তো সে কি এখনো আপনাকে ভালোবাসে? আমি এতটুকু বলতে পারবো, আমি জানি না সে আমার কতটুকু ভালোবাসে, বাট আমার ভালোবাসার বিশ্বাস থেকে আমি বলতে পারি তার মৃত্যুর শেষ নিঃশ্বাস আগ পর্যন্ত সে আমাকে ভালোবাসবে। আপনি সেটা কিভাবে বুঝতে পারলেন বা এখনো সেটা কিভাবে ফিল করেন? প্রথমত আমাদের এই 7 ইয়ার্স রিলেশনের মধ্যে আমাদের অনেক প্রবলেম হয়েছে, যেহেতু আমার রিলিজিয়ান প্রবলেম ছিল। প্রথম থেকে আমি একটা জিনিস বলতে চাই, যখন আমাদের রিলেশন হয় তখন আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড, সেও হিন্দু ছিল, সে তাকে পছন্দ করতো, যেটা আমি জানতাম না। আচ্ছা কিন্তু সে যেটা জানতো। আচ্ছা। কিছুদিন পরে যখন আমাদের রিলেশনটা খুবই ভালো স্টেজে গেছে, 1.5 থেকে 2 মাস পর, তখন জানতে পারলাম যে আমার ফ্রেন্ড তাকে খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে, কিন্তু কখনো বলতে পারেনি। এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমার ওই ফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিল, যাদের সাথে আমার মানে আপনি যাকে ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে, সেখানে আরেকটা থার্ড পার্সনের একটা এন্ট্রান্স হওয়ার পসিবিলিটি ছিল। ওকে, ফাইন। সেখান থেকে আপনাদের দুজনের মধ্যে তারপরেও বিচ্ছেদ হয়নি। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যখন একটা অন্য ধর্মের মানুষের সাথে রিলেশন করছেন, এটা কি আপনার ফ্যামিলি জানতো? তখন হয়তো জানতো না, যেহেতু আমি ঢাকায় ছিলাম। আমি তখন পড়াশোনা ঢাকায় করি, সে আমার নোয়াখালীতেই ছিল। তো সে আমাদের এলাকায় ভাড়া থাকতো, সে যেহেতু কলেজে পড়তো, সেখানে তার আন্টির সাথে থাকতো, মাসি যাকে বলে। তো তখন আমি মাঝে মধ্যে যেতাম, হয়তো বা 2-3 মাসে একবার যেতাম, তখন দেখা হতো। বাট আমাদের কমিউনিকেশন গ্যাপ কখনো ছিল না। রিলেশন রানিং অবস্থায় যখন 3 থেকে 4 বছর, তখন আসলে আমাদের মধ্যে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। সেক্ষেত্রে হচ্ছে তাকে বাসা থেকে বিয়ের জন্য প্রেশারাইজ করছে। আমি তো তখন পড়াশোনা করতেছি, আমার পসিবল না তখন এগুলো ওভারকাম করা। তখন তার বাবা মা তাকে ফোর্স করে, ইভেন তাকে এই জায়গা থেকে সরানোর জন্য তাকে কলকাতায় নিয়ে যায়। আচ্ছা। সে তখন সেখানে 6 মাস ছিল। 6 মাস পরে সে যেদিন বাংলাদেশে ব্যাক করে, সেই বাংলাদেশের এয়ারপোর্টে এসে প্রথম কলটা আমাকে দেয়। প্রথম কলটাই আমাকে দিয়েছে। আচ্ছা। তখন আমি আননোন নাম্বার, তখন ফোনটা রিসিভ করে সে কিন্তু হ্যালো বলেনি। আমার কেন জানি মনে হয়েছে যে ওই মানুষটি আমাকে কল দিয়েছে, যে 6 মাস তার সাথে আমার কোনো কমিউনিকেশন ছিল না। এর মধ্যে আমি মানে আপনি ফোনটা দেখেই বুঝতে পারছেন? আমার কেন জানি মনে হয়েছিল যে ওই মানুষটা আমাকে ফোন দিয়েছিল। আপনি এটা কি আমি জানি না আসলে এটা কি ভালোবাসার জোর নাকি আসলে দুইটা মানুষের মনের মিল, আমি আসলে জানি না। আপনি কি তখন মনে করতেন যে আমাকে সে ফোন দিতে পারে, বা সেই ফোনের এক্সপেক্ট করতেন প্রতিদিন? ওই যে আমি আপনাকে বলেছি যে আমার একটা বিশ্বাস, ভালোবাসার বিশ্বাস যেটাকে বলে, সে জীবনে শেষ হিসেবে ত্যাগ করার আগ পর্যন্ত সে আমাকে মনে রাখবে। আচ্ছা, তো এখন কি তার সাথে কোনো রকম যোগাযোগ হয়? যোগাযোগ হয় বলতে, আমার সাথে লাস্ট তার দেখা হয়েছিল আমার বিয়ের 2 দিন আগে। সে যখন খুবই অসুস্থ ছিল, আমি শুনতে পেয়েছিলাম যে সে খুব অসুস্থ। এর আগে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সে যখন দেশে ফেরার পরে আমার ওই ফ্রেন্ডের সার্কেলের সাথে আমার অনেক ঝামেলা হয়, মারামারি হয়, রক্তারক্তি হয়ে যায়। যে ফ্রেন্ডদের সাথে আমরা এক প্লেটে খেয়েছি, একসাথে ঘুমিয়েছি, নিজে না খেয়ে আমি হাত দিয়ে খেয়ে দিয়েছি, সেই ফ্রেন্ড আমাকে মারছে। আমার এখানে মারছে, আমার এদিকে মারছে, মেরে আমার রক্ত বের করতেছে। তারপর কিন্তু সে জানতো, ইভেন যখন আমাকে মারছে সে তখন সামনে ছিল। আচ্ছা। আমরা 2 বন্ধু মারামারি করছি আমার গার্লফ্রেন্ডের সামনে, কেউ কাউকে কোনো প্রোটেক্ট করতে পারে নাই। ও আমাকে মারছে, আমি মার খাইছি, এতটুকুই। পরে আমি এর ঘন্টাখানেক, যেদিন আমাদের মধ্যে মারামারি হয়েছে, তারপরে আমি তাকে বলেছি যে তুই যদি আমাকে মারতে চাস তাও মার আমাকে, বাট ওর সাথে কোনো ধরনের কোনো কিছু। এত ভালোবাসা ছিল? এরপরে আমার ওই সার্কেলের আমরা 20-25 জন একটা সার্কেল ছিল, সেই সার্কেল কারোর সাথে
টিল না আমার কোনো কমিউনিকেশন। আমরা এতটুকু বুঝতে পারছি যে প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন এই গল্পটা কেমন হতে পারে, কতটা হৃদয় বিদারক হতে পারে, সেই গল্পটা আপনি হয়তো বুঝতে পারছেন। তার কারণ হলো জাহিদ বর্তমানে বিবাহিত, কিন্তু যে গল্পটা এখন শুনছেন এটা কিন্তু তার জীবনের এক্সিট করা কোনো ঘটনা নয়, সেটা এখনও তার জীবনে প্রবাহিত একটা ঘটনা। তো আমরা পুরো গল্প শুনবো। আপনারা দেখছেন গল্পওয়ালা ইভেন্ট অ্যান্ড উইডিং প্রেজেন্স, যে কথা হয়নি বলা। আপনি বলতে চাচ্ছেন যে এক ধরনের ব্ল্যাকমেল করে আপনাকে বিয়েটা করানো হয়। তো আপনি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আপনারও ভালো লাগা খারাপ লাগার একটা ব্যাপার আছে। আপনি কেন ফ্যামিলিকে এটা জানান নাই যে আপনি কাউকে ভালোবাসেন? যদি আমি বলতে চাই সেক্ষেত্রে আমার ফ্যামিলি কিন্তু কনসার্ন ছিল ব্যাপারটাতে। ওই যে বললাম, যখন আমাদের রিলেশনের মিডল 8 ইয়ার্স 7.5 ইয়ার, তো এটার মিডল পর্যায়ে যখন আসছে তখন যেহেতু আমারও পড়াশোনা গ্র্যাজুয়েশন শেষ পর্যায়ে, আমিও কোথাও নতুন একটা চাকরিতে জয়েন করেছি, সেক্ষেত্রে বাসা থেকে মোটামুটি প্রিপারেশন ছিল যে হ্যাঁ আফটার 2 ইয়ার্স 3 ইয়ার্স আমাদের ছেলেকে আমরা বিয়ে দিব। সব ফ্যামিলির যেরকম চিন্তা ভাবনা থাকে, তো আমাকে এরকম আমি শুনতে পেতাম যে কাজিনরা বলতো ভাইয়া তোমার জন্য পাচ্ছি দেখছে বা এই সেই। তখন আমি বাসায় বলতে বাধ্য হই, তোমরা কি জানো না যে আমি একটা রিলেশনে আছি? বলছে হ্যাঁ বলো, সে মেয়েটাকে নিয়ে আসো, আমরা দেখি খোঁজখবর নেই। যখন তারা শুনতে পারলো যে সে হিন্দু, রিলিজিয়ান প্রবলেম, তখন আমার মা তো খুব ইমোশনাল আমার জন্য, স্পেশালি আমার জন্য খুব ইমোশনাল ছিলেন তিনি। তিনি তো ভাবলেন যে না, আমার ছেলে যদি কাউকে ভালোবেসে থাকে, সে অন্য ধর্মেরই হয়ে থাক না কেন, সেখান থেকে বের হয়ে আসতে পারবে না। কিন্তু একটা বিশ্বাস হয়তো আমার উপর ছিল। মা তখন চোখ মুখ চেহারা সব কিছু দেখে আমি বুঝতে পারছি যে মা হয়তো জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না। সেদিন চলে গেল, আস্তে আস্তে আরও 6 মাস গেল, 1 বছর গেল। যখন আমার চাকরিতে আমি ঢোকার ঠিক 2 থেকে 3 মাস আগে তখন ওর বিয়ের প্রেশার দেয়। আমার যে গার্লফ্রেন্ড ছিল তার বাসা থেকে প্রচুর পরিমাণে বিয়ের প্রেশার আসে। তখন সে আমাকে বলেছিল, আমরা কিন্তু কমিটেড ছিলাম এর আগে বিয়ে করে যদি আমরা কখনো বিয়ে নাও করি, তো আমি কিন্তু বলেছি তাকে যে যদি তোমার যদি কখনো মনে হয় যে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত, বা আমার জন্য হোক তোমার জন্য হোক, তুমি যদি আমার সাথে সারা জীবন থাকতে চাও, সেটা তুমি আসো। তুমি যদি ইসলাম ধর্ম সম্পর্কে না জানো, তোমাকে জানানো হবে। এটা শিশুকে যেভাবে শেখায়, মানে আপনি চাচ্ছিলেন যে সে যদি ধর্ম হ্যাঁ করবে, আর যদি না করে, আমরা কমিটেড ছিলাম যে আমরা কেউ কাউকে ছাড়বো না, বিয়ে না করে দুজনের সাথে থাকা যায়। সে তার এই কথাটা মানে ওয়ান কাইন্ড অফ, যদি আমি বলি বর্তমানের ভাষায়, লিভ টুগেদার। ব্যাপারটা এরকম না, আমাদের মধ্যে কখনো ফিজিক্যাল নিডের ব্যাপার ছিল না, কাজ করতো না যে এই অ্যাট্রাকশনের জন্য আমরা শুধু একসাথে থাকবো, ব্যাপারটা এরকম ছিল না। সে আমাকে সবসময় একটা কথা বলতো, আসলে ফিজিক্যাল নিডের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, ভালোবাসার সমাপ্তিটা আসলে ভালোবাসার পরিপূর্ণটা কি ওখানে হয় কিনা আমি জানি না। সে আমাকে এটা বুঝাইতো এরকম। আমার কাছে ফিজিক্যাল নিডটা স্যাটিসফ্যাকশন না, দুইটা মানুষের মনের মিল, দুইটা মানুষকে ভালো লাগে, একসাথে থাকার কমিটমেন্ট, একসাথে সাপোর্ট দেওয়া, শেয়ারিং কেয়ারিং যেটাকে আমরা বলি। তো আমার লাইফে অনেক খারাপ সিচুয়েশন গেছে। আমি আসলে খুব দুষ্ট ছিলাম যদি বলতে চাই, খুবই খেলাধুলা করতাম আর প্রচুর পরিমাণে মারামারি করতাম, যার জন্য আমার ফ্যামিলি আমাকে নোয়াখালী থেকে ঢাকায় ট্রান্সফার করে দেয় যে তুমি ঢাকায় পড়াশোনা করো, তোমার এলাকায় থাকার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমি অনেক বিপদে পড়েছি, আমার জন্য হোক, আমার ফ্রেন্ড সার্কেলের জন্য হোক, সারাউন্ডিং সিচুয়েশনের জন্য হোক, আমি অনেক বিপদে পড়েছি। তো সেক্ষেত্রে ওই যে আমি সেটা পরে বলতেছি যে ও আমাকে যে জিনিসগুলো বলতো, যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো, ও অনেক স্যাক্রিফাইসেবল একটা মেয়ে। ও কখনো মানে আমি তাকে ছেড়ে যাব সে কখনো এটা ভাবতে পারেনি, বা সেটা চিন্তাও করে না জাহিদ আমাকে কখনো ছেড়ে দিবে। আর সে যে আমাকে ভালোবাসতো সেটা আমি বুঝতাম, বাট কখনো মানে প্রাধান্য দিতাম না। আগের মতো নাই, এটা আপনি কখন ফিল করতে পারছেন? যদি বলতে চাই সেই মানুষটা এখন আমার মনের মধ্যে আছে। কিন্তু আপনি তো বিয়ে করেছেন। আমি বিয়ে করেছি, হ্যাঁ আপনি বিয়ে করেছেন। আচ্ছা, আমি আমার ফ্যামিলি আছে, আমি তোমাকে ভালোবাসার জন্য আমার ফ্যামিলি ছাড়তে পারবো, কিন্তু আমি আমার ধর্ম ছাড়তে পারবো না। ইভেন সেইভাবে আমাকে বলেছিল যেদিন আমাকে লাস্ট বলেছিল, ওই কথাটার পরে আমি আসলে তাকে কোনো প্রেশারাইজ বা তখন কখনো জিজ্ঞাসা করে আমি সাহস করিনি। যেটাকে বলতে চাই সেটা হচ্ছে যে সে আমাকে বলেছিল যদি আমার গলার উপর দিয়ে যদি 22 চাকার একটা গাড়ি উপরে উঠাই দেওয়া হয়, তারপর কিন্তু আমি আমার ধর্ম চুজ করবো না। এই কথা শোনার পর আসলে আমার মনে হয়নি যে আসলে কখনো তাকে বলা উচিত বা ফোর্স করা উচিত যে তুমি মুসলিম হও। আমরা তো কাউকে ফিল করি যে আসলে আমি যদি কাউকে ভালোবাসি, তার জন্য আমার চোখে পানি আসাটা এটা অহেতুক কোনো ব্যাপার হতে পারে না। কিন্তু কোন জিনিসগুলো এখন যদি ছোট করে বলতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের নোয়াখালীতে আমি আর আমার গার্লফ্রেন্ড, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, সেরা কাপল যদি অ্যাওয়ার্ড দেওয়া হতো আমাদেরকে দেওয়া হতো। কজ অফ প্রতিটা নোয়াখালী শহরের অলি গলি, রাস্তাঘাট, রেস্টুরেন্টের মানুষ, পার্কের মানুষ সব আমাদেরকে খুব পছন্দ করতো। যখন আমরা কোথাও এন্ট্রি নিতাম
ভাইয়া কেমন আছেন, আপু কেমন আছেন, মানে এই জিনিসটা কিন্তু একদিন দুদিনে হয়নি। দেখতেছি যে সেই 7 বছর, সেই 2012 থেকে 2020, আমার বিয়ে হয়েছে এই বছরের ফেব্রুয়ারিতে, 20 পর্যন্ত আমরা যত জায়গায় ঘুরেছি বা যত মানুষ আমাদেরকে চিনে, বেস্ট কাপল হিসেবে চিনে, সবাই খুব পছন্দ করে। আর তার সাথে আমার মেমোরেবল ডেগুলো যদি বলি, আমি প্রত্যেকটা দিনই আমার কাছে মেমোরির মতো সেটা মেমোরাইজ থাকবে, যেটা আমি প্রতিদিনই ভাবি যে আসলে কী ছিল, কী হয়েছে আমার লাইফে। যদি বলতে যাই, এরকম লাস্ট 2018-এ যখন আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, তখন আমি টোটালি নোয়াখালীতে শিফট হয়ে যাই। আমি দেশের বাইরে যাওয়ার জন্য আইএলটিএস করি, আইএলটিএসের প্রিপারেশন নিব। সেক্ষেত্রে আমি তখন 6 মাস আমি নোয়াখালীতে থাকি। সেই 6 মাস তার সাথে আমার প্রতিদিনই দেখা হতো, যেহেতু একই এলাকায় থাকতাম। আমি কখনো মানে ভয় পেতাম না, মানে ওকে নিয়ে রাস্তায় চলাফেরা করতে মানে কেউ আনইজি ফিল করে না যে এই আমার দেখে গেলো, এই আত্মীয় স্বজন দেখে গেলো, পাড়ার প্রতিবেশী দেখে গেলো। কখনো আমার মনের মধ্যে যে এই হ্যাজিটেটটা কাজ করে। মানে আপনি তো কমিটেড ছিলেন, আপনার সেই জায়গা থেকে ভয় ছিল না, এবং সেখান থেকেই আপনার কমিটমেন্টের জায়গা এবং আপনার যে একটা আত্মবিশ্বাস ছিল, সেটা থেকে আপনার কোনো সময় ভয় মনে হতো না। এখন আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর আপনার বিয়ের আগে কি আপনার ওয়াইফ জানতো আপনার এই ঘটনা? সত্যি করে বলতে গেলে, আমি আমার যেদিন প্রথম দেখতে গিয়েছিলাম আমি আমার ওয়াইফকে, সেদিন আমি বলে দিয়েছি। প্রথম কথা ছিল যে আমার লাইফে এই ঘটনা আছে, চিল আমার সাথে তোর সাথে রিলেশন আছে, আমার বাবা মা আপনাকে পছন্দ করেছে, সেজন্য আমি রাজি হয়েছি। তারপরেও কি সেই মানুষটা বিয়েতে রাজি হলো? আমার কাছে আমি পার্সোনালি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি এই জন্য যে আপনি ভাবুন যে ফ্যামিলি থেকে প্রেশার দেওয়ার পর একটা ছেলে যখন একটা পাত্রী দেখতে যায়, তখন যদি সেখানে কারোর সাথে রিলেশনের গল্পটা কারোর সাথে শেয়ার করা হয়, কোনো মেয়ে কিংবা ছেলের বেলায় যদি এই ব্যাপারটা ঘটে, তাহলে আপনার মনের অবস্থাটা তখন কি হবে? আপনার কি বলা উচিত? নিশ্চয়ই আপনার ক্ষেত্রে হলে সেটা আপনি একদম চোখ বন্ধ করে না করে দিতেন, কিন্তু জাহিদের বেলায় ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যে কথা হয়নি বলা, গল্পওয়ালা ইভেন্ট অ্যান্ড ওয়েডিং প্রেজেন্স। আমরা পরের গল্পে চলে যাচ্ছি। আপনার ওয়াইফকে যখন আপনি বললেন এই কথা যে আপনি কারোর সাথে এখনও স্টিল একটা রিলেশনে আছেন, তিনি তখন কি বললেন? কথার উত্তরে সে আমাকে জিজ্ঞেস করেছিল, এখন আপনি কী চান? আমি তখন উত্তর দিয়েছি যে আমার ফ্যামিলি যেটা চেয়েছে আমি সেটাই করতে চাই। তখন সে বুঝতে পেরেছিল কিনা আমি জানি না, হয়তো পেরেছে যে আমি চাচ্ছি না বিয়ে করতে। সে কিন্তু এটা কিন্তু আমার প্রশ্নটা হলো যে আপনি একটা রিলেশনে ছিলেন, একটা মেয়েকে দেখতে গিয়ে তাকে বলে দিলেন যে আপনার অন্য কারোর সাথে রিলেশন আছে। ওই যে ফ্রেন্ডের সাথে আমার ঝামেলা হয়েছিল, ঝামেলা যখন আমার গার্লফ্রেন্ডের সাথে আমার রিলেশন হওয়ার আগে এরকম একটা সিচুয়েশন হয়েছিল যে খুবই চরম পর্যায়ে মারামারি হচ্ছে দুই গ্রুপের মধ্যে। তখন আমার ফ্রেন্ড সে তখন টেকনিক্যাল টাইপের কোনো একটা ইয়েতে পড়তো। তখন তার কাছে একটা ডিসিপ্লিন বক্সের ব্লেড ছিল। আচ্ছা, সে ওটা দিয়ে রাগের মাথায় চরম পর্যায়ে ওই ছেলেটাকে টান দিয়ে দেয় তার শরীরের মধ্যে। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমার বাসায় পুলিশ, অথচ কিন্তু আমি ধারেও নেই পাচ্ছেও নেই, শুধুমাত্র আমার বন্ধুর সাথে আমি ছিলাম। আচ্ছা, তো কেন উদ্দেশ্য ছিল যে হ্যাঁ বড় লোকের ছেলে, টাকা হয়তো বা থানায় ঢুকে ফেললে কিছু টাকা পাওয়া যাবে। এই ধরনের অনেক কিছু ঘটনা ছিল, যেটা আমি আসলে আমার ফ্রেন্ডদের কারণে হোক বা আমার চারপাশের মানুষগুলোর কারণে হোক আমি বিপদে পড়ে গিয়েছি। সেটার জন্য আপনি একটা ফ্যামিলির প্রেশারে ছিলেন? সবসময় আমার ফ্যামিলি আমাকে বলতো যে তোর জন্য আমরা কেন এত প্রেশার নিব, তোর জন্য এত টেনশন কেন করবো। ওই যে বলেছিলাম যে আমাকে নোয়াখালী থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া, আমার বাবা খুবই রাগী, আগে বলিনি, খুবই রাগী। তিনি যখন রাগ হয় তার সামনে কে আছে, মানে তার ফ্যামিলি মেম্বার, তার রিলেটিভস অথবা প্রশাসনিক কোনো লোকজন, উনি ভুলে যায়। যদি এমনও সিচুয়েশন হয়েছে যে আমার বাবা রাগের মাথায় দেখা গেছে কথা বলতে বলতে একটা জিনিস ছুঁড়ে মারলো, আমার মায়ের মাথা ফেটে গেছে। তখন এরকম একটা বাবার সন্তান ছিলাম আমি একটা মানুষকে ভালোবাসি, 7টা বছর যার সাথে আমি কমিটেড ছিলাম, যে মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি আসলে বুঝাতে পারবো না কতটা ভালোবাসি তাকে আমি। তো মাকে যখন বলছিলাম, আমি তখন কান্না করে দিয়েছি। তখন মা আমাকে বলছিল যে বাবা দেখ, তোর যদি একদম না হয়, তোর বাবা আমাকে মেরে ফেলুক, যাই করুক না কেন, তুই বিয়েতে রাজি হইস না। ঠিক তখনই আমার বাবা দরজা ধাক্কা দিয়ে রুমে রুমে ঢুকে প্রথম কথা ছিল খুব রুড। যখন বাবা রাগ হয়ে যায়, তখন আমাকে মোটামুটি গালিগালাজ যেগুলো করার সেগুলো আমাকে করার পর বলতেছে যে তুই কেন বিয়েতে রাজি হলি। আমি তখন আসলে ওই যে বললাম বাবার প্রতি একটা শ্রদ্ধা, ভয়,
ওই জিনিসটা থেকে আমি বাবাকে বলতে পারিনি যে আমি কাউকে ভালোবাসি, আমি বলতে পারিনি তখন বাবার সামনে। বাবা চিল্লাচিল্লি করে আমার রুম থেকে চলে যায়। চলে যাওয়ার পরে ঠিক আধা ঘন্টা পরে এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমার বাবা আমার মায়ের দিকে উঠে যাচ্ছিল মারার জন্য। ওই যে বাবার প্রতি ভয় থাকার কারণে বাবাকে যে কথাগুলো বলা দরকার ছিল, হয়তো বাবাকে যদি কথাগুলো বলতে পারতাম, আমার কষ্টের কথাগুলো শেয়ার করতে পারতাম, বাবা অন্যভাবে চিন্তা করতো। কিন্তু বাবাকে আপনি কোন কথাগুলো বলতে পারেন? আমি মানুষটাকে ভালোবাসি, আমি বাবাকে এটা বলতে পারিনি। কিন্তু ওই দিনের শাসনটা আমার কাছে এক্সট্রিম ছিল। আমি যতটা না শাসনের ভয় ছিল, ততটা বেশি ভয় ছিল আমার মাকে নিয়ে। রাতে যখন 2টা বাজে তখন আমার বাবাকে বলতেছে যে তোর জন্য বাসার সামনে পুলিশ আসছে, তোর জন্য আমি সোসাইটিতে আমার মান সম্মান হানি হয়েছে, তোকে আমি অনেক জায়গা থেকে বাঁচাই নিয়ে আসছি। তা আমি আরেকটা জিনিস বলতে চাই, আমি যখন ইন্টারে পড়ি তখন আমি ছাদে, আমাদের এলাকার একটা ছাদে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, ওখানে দুষ্টামি করতেছিলাম আমি আমার একটা ফ্রেন্ড। তো এলাকার আরেকটা ছোটো ভাই ওই বিল্ডিংয়ের নিচেই সাইকেল চালাচ্ছিল, তোকে আমি খুব আদর করতাম। তো হঠাৎ করে দেখতেছি কি প্রায় আমি 3 তলার উপরে, সে নিচে। তো আমি দেখলাম কি তাকে আমি আদর করি, সে আমাকে দেখতেছি কি সে আমাকে নাম ধরে রাখতেছে। কী ব্যাপার, এই যে এই ছোটো ভাইকে আমি এত আদর করি, সে আমাকে নাম ধরে রাখতেছে। দুষ্টামি করতে করতে আমি 1টা 2টা করি তাকে মারতে মারতে আমি একটা বড় ইট মেরে দিচ্ছি, যেটা আমার মাথায় তখন ছিল না, আমার হাতে চলে আসছে। তখন এমন একটা সিচুয়েশন হয়েছে, বলতেছে ডক্টর কাছে যখন নিয়ে গেছে ছেলেকে, বলছে মারা যাবে। তখন আসলে ঠিক ইটটা পড়েছিল ঠিক এই জায়গায়, সে খুব হেলদি ছিল, যার কারণে তার মাংসের উপর দিয়ে গিয়েছে। তো এই ঘটনাটা বলার একটাই কারণ যে ওই যে বাবা আমাকে যে প্রেশার, যে কথাগুলো বলতেছে, সে কথাগুলো আমাকে অনেকবার বলেছে, কিন্তু কখনো আমার গায়ে লাগেনি। কিন্তু যখন আমাকে একটা স্পেসিফিক একটা জিনিসের জন্য আমাকে ফোর্স করতেছে যে তোমাকে বিয়ে করতেই হবে, তোমার জন্য আমরা অনেক সাফারার হয়েছে, তারপর হচ্ছে ওই যে বিশেষ করে আমার বাসায় পুলিশ আসছে বা আমি অনেক বিপদে পড়ে যাচ্ছি, যখন রাতের 2টা থেকে 2:30 বাজে তখন আমার বোন আমাকে আবার আয়ারল্যান্ড থেকে ফোন দেয়, বোঝানোর চেষ্টা করছে ফ্যামিলি অ্যাটাচমেন্ট, ফ্যামিলি রেসপন্সিবিলিটি থেকে, যে যদি ওই মেয়ে মুসলিম হয়, আমার বোন আমাকে বোঝাচ্ছে যদি ওই মেয়ে মুসলিম হয় সেক্ষেত্রে তাকে আমরা নিয়ে আসবো, তোমাদের যদি দেশের বাইরে চলে আসো তাকে আমরা একটা শিশুর মতো করে ইসলাম ধর্ম শেখাবো, 5 বছর 10 বছর 20 বছর যাই লাগুক তাকে আমরা শেখাবো। এর মাঝখানে আমার বাবা চরম পর্যায়ে চিল্লাচিল্লি করছে, রাতের তখন 2টা বাজে। তখন আমার কাছে মনে হয়েছিল যে না, আমার মার উপর যে কোনো একটা কিছু হইতে পারে। আমি রুমে এসে কান্না করছি, তখন আমার ভাবি, আমার মেঝে ভাই এসে বলতেছে তুমি একটু চিন্তা করো, তুমি কি করবা, এটা তোমার সারা জীবনের ব্যাপার। যদি মার কিছু হয়ে যায় সেটার সাথে তুমি ইনভলভ থাকবা। বোনও সেম কথা বলতেছে যে আমাদের বাবা যেহেতু রাগী, চরম পর্যায়ে গেলে বাবা যে কোনো দুর্ঘটনা ঘটাই ফেলতে পারে। তখন আমি ওই সিচুয়েশনটায় রাতের 2টায় যখন শাউট, আমাদের আশেপাশের বাসার মানুষজন মোটামুটি সবাই জানতে ঘুম থেকে উঠে গেছে, তো সবাই মোটামুটি জানে যে আব্বু খুবই রাগী, আব্বু নর্মাল কথাবার্তাই বলে খুব রাগের ভাষায়। তো আমার কাছে তখন মনে হয়েছিল যে না, আমি বাবাকে শান্ত করতে হলে আমি বলতে হবে যে না আমি রাজি। তখন আমি তখনও বলিনি। তখন আমি ওকে মেঝে ভাইকে বললাম যে তুমি তো জানো যে আমি একটা মেয়েকে ভালোবাসি। এটা বলবো না যে একটা মিথ্যা কথা বলবো না যে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এরকম আমি বলবো না। বাট আমি এতটুকু বলবো যে আমি যে ভালোবাসাটা ওর কাছ থেকে পেয়েছি, বা আমি তাকে যে ভালোবাসাটা আমার দিক থেকে তাকে আমি বাসি, সেটা ধর্ম, বর্ণ, বাবা মার ভালোবাসা তো আসলে এটা কম্প্যারিজনে নেওয়া যাবে না। বাট আমাকে অন্যভাবে ভালোবাসতো, আমি এটা ফিল করতাম। আমি তখন ভাইয়ের সামনে কান্না করেন। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ওই যে 8 বছরের আমাদের এমন কিছু মেমোরিজ ছিল, সেটা আমি আসলে কখনো ভুলতে পারবো না। সেটা যদি ভালোবাসা বলেন ভালোবাসা, সেটা যদি বলেন মায়া, যদি বলেন আবেগ অনুভূতি সেটা, আর যদি বলেন আমাদের দুজনকে পাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা, যেটা কখনো সেটা কাজ করেনি আমাদের মধ্যে। কারণ হচ্ছে কি আমরা সবসময় আমাদের মধ্যে একটা চিন্তা কাজ করতো কি, আমরা যেটা যদিও বলতাম না, কেউ কাউকে বলতাম না, আমরা আসলে তো মনে হয় আমরা দুজনকে পাবো না কখনো। হিডেন ছিল ব্যাপারটা, হিডেন ছিল। কিন্তু কেউ কাউকে, ও অনেক কান্না করতো যখন আমার ওই সময়টা, ওই দিন রাতের ঘটনা যেটা, রাতে তখন আমি আর কোনো কথা বলিনি। আমি বাবাকে বললাম যে আমি দেখি। তো
আমি মেয়েটাকে আরেকবার আমি ওই মেয়ের সাথে আরেকবার কথা বলতে চাই। তখন আমার বাবা মোটামুটি সাইলেন্ট হয়েছে। আমার মা তখন আর বাবার সাথে ঘুমায়নি ভয়ে। বাবা যদি আবার গরম হয়ে যদি কিছু করে ফেলে মাকে, আমার মেজে ভাই আমার মাকে নিয়ে আসছে, তুমি আমাদের সাথে ঘুমাও আজকে, বাবার সাথে ঘুমানো দরকার নেই। তখন আমি সারা রাত ঘুমাইনি। তখন আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন দিয়েছি। আমার এরকম একটা সিচুয়েশন ছিল, আমার এখনও ঠিক এক্সাক্ট মনে পড়ছে না। আমি ওকে ফোন দেওয়ার আগে আমি আমার আপুর সাথে কথা বলেছি। আচ্ছা, আমি বলেছি, প্রথম কথা ছিল যে আপু আমি রীতিমতো ব্ল্যাকমেইল হচ্ছি, আমি আমি পারছি না মায়ের কষ্ট সহ্য করতে, আমি পারছি না আমার ভালোবাসার মানুষটাকে হারাইতে, আমি কি করব? তখন আমাকে বোন বলল, দেখ বাস্তবতা মেনে নিতে হবে। তখন আমি আসলে ওই রাতটা তখন আমার কাছে মনে হয়েছিল যে না, আমি এখন আর আসলে কিছু করতে পারবো না, আমি ওই মেয়ের সাথে আমার কথা বলতে চাচ্ছি না, আমার বিয়ের কথাবার্তা চলতেছে, ওই সাথে কথা বলতে হবে। প্রথম দিন আমি যতটুকু বলেছি যে আমার একটা রিলেশন ছিল, সে কথাটুকু আমি শুধুমাত্র তখনই এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ ছিল যে আমি আমার ফ্যামিলির বিয়ে দিচ্ছে, আমি এখানে ফ্যামিলির ইচ্ছে রাজি হচ্ছি। পরের দিন যখন আমি দেখতে গিয়েছি, তখন আমি ওই মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে আমার কিন্তু রিলেশন ব্রেকআপ হয়নি, বা আমি কিন্তু রিলেশন থেকে থাকা অবস্থায় কিন্তু আমার বাবা মা আমাকে এখানে তোমাকে পছন্দ করেছে, বা হচ্ছে তোমার ফ্যামিলিকে পছন্দ করেছে তোমাকে বিয়ে করার জন্য, আমি ফ্যামিলির জন্য বিয়ে করছি, এই কথাটা কিন্তু আমি বলেছি। সে কি বললো? সে তখন বলেছে যে আমার আপনার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার অতীত নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, আপনি বর্তমানে আমার সাথে কীভাবে থাকবেন, কীভাবে আছেন, সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। যখন আমাকে সে এটা বললো যে আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তখন আমি বাসায় এসে বললাম যে হ্যাঁ আমি বিয়েতে রাজি। এই যে রাজি হয়ে মানে বাসায় এসে আমি আমার জানালাম যে আমি বিয়ের জন্য রাজি, তখন আমার কাছে মনে হচ্ছিল আমি ভুল ডিসিশন নিয়েছি। তখন আমার কাছে মনে হচ্ছে না আমি ওই মানুষের সাথে কথা বলি। তখন আমার ভয়ও কাজ করতো, সে যদি আমার কোনো ক্ষতি করে ফেলে, সে যদি ওই আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম করে থাকে। আমার এই ভয়টা যেমন কাজ করতো, তেমনি কাজ করতো বাবার ভয়। ওই যে আমার জন্য আমার ফ্যামিলি অনেক বিপদে পড়েছে, অনেক খারাপ সিচুয়েশনের সম্মুখীন হয়েছে, মানে আপনার সেই জায়গাটা ছিল না। আমি বাসায় যে বলবো, আমার কাছে মনে হচ্ছে যে না, বাবা মার অবাধ্য জীবন অনেকবার হয়েছে, অনেক বিপদে পড়েছি। আমার কাছে মনে ছিল না আমার আর এখন বাবা মার ডিসিশনের বাইরে যাওয়া উচিত হবে না। তখন আমি আমার মেজো ভাইকে ডাক দিছি, ভাইকে বললাম যে আমি কি করবো, আমার কাছে তো মনে হচ্ছে যে আমি ডিসিশনটা ভালো নিইনি, আমি মনে হয় না আমি এখানে বিয়ে করতে পারবো। তখন আমাকে বললো যে তুমি বাবার সামনে এটা হ্যাঁ বলার আগে তোমার চিন্তা করা উচিত ছিল। আমি তখন একটা রুমে চলে যাই, আমার রুমে চলে যাই। তখন আমার বিয়ের ডেট ফিক্সড হয়নি। আমরা যদি এই ব্যাপারটা থেকে আমরা এই ব্যাপারটা আসতেছি তারপর, কিন্তু যখন আপনি বিয়ের পিঁড়িতে বসে গেলেন তখন পর্যন্ত আপনার গার্লফ্রেন্ড ছিল, আপনি যাকে বিয়ে করছেন সেও জানে যে আপনার একজন গার্লফ্রেন্ড আছে। তো সেই ক্ষেত্রে বিয়ে যখন হয়ে যাচ্ছিল, তো যখন আপনি হ্যাঁ বলে দিলেন তখন আপনার বিয়ে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সেদিক থেকে মেয়ের ফ্যামিলিও অনেক প্রিপেয়ার্ড, তাদের মেয়েকে বিয়ে দিবে। তো এই যে বিয়ের ঘটনা ঘটে যাওয়ার পর, আমরা মোটামুটি একটু ফরওয়ার্ড করলাম যে ঘটে যাওয়ার পর আপনি তার সাথে সংসার শুরু করলেন, শুরু করার পরের ঘটনাটা আমরা একটু জানতে চাই। এখানে যদি আমি আরেকটা জিনিস ছোট করে বলতে চাই, এর মধ্যে কিন্তু আমার গার্লফ্রেন্ড আমাকে একদিন ফোন দিয়েছিল, আমার বিয়ের যখন ডেট ফিক্সড হয়নি এখনও, এর মধ্যে আমাকে একদিন আননোন নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে যে সামথিং হ্যাপেন, তোমার কিছু একটা হয়েছে, তুমি আমাকে বলো। সে কিন্তু তখনও জানে না যে আমি বিয়ের জন্য রাজি হয়ে গেছি। আচ্ছা, আমি তখন খুব রুড বিহেভ করি তার সাথে, সে তখন সেটা নিতে পারেনি, সে তখন প্রচণ্ড কান্না করছিল। আমি তখন আর আমার ইমোশনটা ধরে রাখতে পারিনি। সে যখন আমাকে বলছে তুমি কি আসলে সত্যি বিয়ে করছো, তখন আমি বলছি হ্যাঁ, আমি খুব রাগের ভাষায় বলছি, কান্না করছে, রাগের ভাষায় বলছিলাম হ্যাঁ আমি বিয়ে করছি, এখনও সময় আছে, তুমি আমাকে বলো তুমি কি মুসলিম হবা, তা আমি বিয়ের সিদ্ধান্ত বাদ দিব। তখন সে আমাকে বললো আমার সম্ভব না, তুমি সব কিছু জানো। তখনও কিন্তু সে জানে না যে আসলে আমি বিয়ের জন্য রাজি হয়েছি, সে কিন্তু বিশ্বাস করতে পারেনি। তখন সে আমাকে বললো যে তুমি আমাকে সত্যিকার বলো যে তুমি বিয়েতে রাজি হয়েছো। তখন সে আমার একটা কাজিনের সাথে মোটামুটি যোগাযোগ ছিল, সে ওখান থেকে জানতে পারে যে হ্যাঁ আমার বিয়ে কনফার্ম। আচ্ছা,
এই বিয়ের ফিক্সড হওয়ার ডেটের ফিক্সড হওয়ার আগে সে কিভাবে যেন আমার ওয়াইফের ফেসবুক আইডি আচ্ছা কালেক্ট করে, সে তাকে নক করে ফেসবুকে মেসেঞ্জারে। যখন আমার ওয়াইফকে সে নক দিয়েছিল তখন আমার ওয়াইফ চিনতে পারেনি, এটা ফেক আইডি থেকে Fake ID থেকে। নক দিয়েছিল। যখন আমার সম্পর্কে বলতেছিল যে আমি জাহিদের গার্লফ্রেন্ড, আপনার সাথে ওর সাথে বিয়ে ঠিক হয়েছে, আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, এরকম একটা মানে সে তো আপনাকে ভালোবাসতো, কিন্তু ভালোবাসার পরেও সে যখন কখনো চায়নি আমার ভালোবাসার মানুষটা কখনো খারাপ থাকুক। সে আমার ফ্যামিলির ব্যাপারটা জানতো যে আমার বাবা প্রচণ্ড রাগী, কিন্তু সে কখনো এটা ফিল করতো না বা সে বিশ্বাস করতো না যে জাহিদ তাকে ছেড়ে দিয়েছিল। তাকে নক দিয়েছে তো আমার ওয়াইফ বলেছিল যে আপনাদের মধ্যে তো এখন কোনো রিলেশন নেই, তাহলে কেন আপনি কেন জাহিদের পিছনে পড়ে আছেন। আচ্ছা এটা আমার ওয়াইফকে যখন বলছে তখন আমার ওয়াইফ তাকে এটা বললো, বলার পরে তখন সে বলতেছে ওকে ফাইন, আমার তার আর কিছু বলার নেই। আসলে কিন্তু আমি যে এটা বলছি আমার ওয়াইফকে যে আমাদের মধ্যে রিলেশন নেই বা আমাদের মধ্যে কমিউনিকেশন হয় না, সেটা সে নিতে পারেনি। যে এত বড় মিথ্যা কথা কীভাবে বললো, সে তো অন রিলেশনে থাকা অবস্থায় সে কীভাবে মিথ্যা কথাটা বললো। তখন সে রেখে দিয়ে কথা আবার সে বলে দিয়েছিল যে এই ব্যাপারটা যাতে জাহিদ না জানে আমি আপনাকে নক দিয়েছি। আমি সেটা আবার জানতে পারি, তো সেটা নিয়ে আর কোনো ঝামেলা হয়নি, যেহেতু আমি আগে আমার ওয়াইফকে বলে দিয়েছি। যত আমার বিয়ের দিনে গড়াচ্ছে তত সাথে আমার আরও কমিউনিকেশন বাড়তেছে, ইমোশনাল দিকগুলো আরও বেশি। আমার কাছে তখন মনে হয়েছিল যে না, আমি বিয়েতে রাজি হব না। আমি তখন অনেক চেষ্টা করছিলাম আমার বিয়েটা আটকানোর জন্য। এদিক থেকে আমার বোন 10 বছর পর বিদেশ থেকে আসছে, আয়ারল্যান্ড থেকে। ফ্যামিলি, আমার বোন, আমাদের ভাই বোনদের 3 ভাই বোনের বিয়েতে কেউ ছিল না, তো সবার ইচ্ছে ছিল যে ছোটো ভাইয়ের বিয়েতে আমরা সবাই একসাথে থাকি। যেহেতু আমার বোন কখনো আসেনি বাংলাদেশে, 10 বছর থেকে 10 বছর পর আসতেছে, যে না হ্যাঁ আপু থাকতে আমার বিয়েটা হতেই হবে। আচ্ছা এরকম একটা রিকোয়ারমেন্ট ফ্যামিলিতে বলে দিয়েছে, বা ফ্যামিলি থেকে চাইতো যে হ্যাঁ আমাদের মেয়ে আসতেছে, একমাত্র মেয়ে, ও থাকাকালীন অবস্থায় ওদের বিয়েটা সেরে ফেলবো। এই যে চারপাশের যে প্রেশারগুলো আমাকে ছিল, আমাকে সবসময় এই যে যতদিন আমার বিয়ের দিন আসতেছিল তত আমি মানসিকভাবে আরও বেশি স্ট্রেসে পড়ে যাই। আমি কি করতে যাচ্ছি, আমি কি আসলে সঠিক সিদ্ধান্ত নিয়েছি? তখন আমি কন্টিনিউয়াস আমার ওয়াইফের সাথে কথা বন্ধ করে দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাম, আমি কি করব, আমি পারতেছি না, আমি কোনো কিছু করতেছি না, আমি না করতে পারতেছি না, তুমি মুসলিম হবা না, আর তুমি মুসলিম না হলে আমি কীভাবে কী করবো, একসাথে থাকা সম্ভব না। তখন বিয়ের 3 থেকে 4 দিন আগে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার লাস্ট দেখা হয়। তখন সে খুব অসুস্থ ছিল, তার মাইগ্রেনের প্রবলেম ছিল, তার হালকা কোমরেরও প্রবলেম ছিল, তো সেটা তখন এক্সট্রিম পর্যায়ে চলে যায়। আচ্ছা তার উদ্দেশ্য ছিল সে আমাদের শহরে এসে, সে তাদের দেশের বাড়ি একটা গ্রাম সাইড আমাদের নোয়াখালী থেকে, সেখানে ডাক্তার দেখাতে আসবে। উদ্দেশ্য ছিল আমার সাথে দেখা করা। যেদিন লাস্ট দেখা হয়েছিল সেদিনের কথা আমি এখনো ভুলবো না। আমি যখন আমাকে ঠিক আমার কাঁধের এই জায়গায় হাত দিয়ে বলেছিল, আমি যখন মোটরসাইকেল নিয়ে তাকে ডক্টর কাছে নিয়ে যাচ্ছি, তার লস কথা ছিল যাইতে আমি কখনো বিশ্বাস করিনি যে তুমি আমাকে ছেড়ে দেবে। আমি তোকে অনেক ভালোবাসি, তুমি এখনো সময় আছে, তুমি তোমার সিদ্ধান্তটা পরিবর্তন করো। তখন আমি বাইক চালাচ্ছি, আমি রাইডে ছিলাম, আমার কাছে মনে ছিল যে না, আমি যদি এখন একটু ইমোশনাল হয়েছে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো। আমি সাথে সাথে বাইকটা থামিয়ে ফেলে আমি ওকে আমি ওকে লাস্ট ওইটাই আমার লাস্ট দেখা। আপনি এত হাউমা করে কাঁদছে রাস্তার মধ্যে, হাউমা করে, ছোট একটা বাচ্চা শিশু যখন কাঁদে না, ঠিক ওরকম করে সে কান্না করতেছে। আমি তো পুরুষ, আমার অনেক কিছুই কন্ট্রোল করতে হয়, যেহেতু এটা আমার এলাকা, আমার পরিচিত জায়গা। এখানে যদি খারাপ একটা সিনক্রেট হয়ে যায়, সামনে আমার বিয়ে, আমি যতই আমি ওকে চাচ্ছি ততই পারিপার্শ্বিক সব কিছু আমাকে প্রেশারাইজ করছে। সব কিছু, আমার ফ্যামিলি, আমার বোন আসছে, আমার মাকে যদি সবকিছু মিলে আপনি একটা পুরো চাপের মুখে পড়ে গেছেন। আমি পুরো চাপের মুখে পড়ে গেছি। এক কথায় তখন আমার কাছে মনে হয়েছিল যদি আমি এখানে না করে দেই, আমার সামনে হয়তো অনেক বড় বিপদ আছে, বা আমি মা বাবার মনের কষ্ট দিয়ে কেউ কোনো সন্তান, ছেলে মেয়ে কখনো ভালো থাকতে পারে। ওই শেষ যখন তার দেখা হচ্ছিল, তাকে যখন আমি বিদায় দিচ্ছিলাম, তখন আমার খুব ইচ্ছে ছিল তাকে আমি এবার জড়িয়ে ধরি শেষবারের মতো, তাকে একটু স্পর্শ করি, তার হাতটা একটু ছুঁয়ে দেখি, কিন্তু আমি পারিনি। তখন সে আমাকে বলেছিল যে তুমি তো এখন আমার না, তুমি এখন অন্য কারো। আমি সেই দিনের কথা এখন আমার মনে পড়ে।
সে চলে যায়, তাকে আমি সিএনজিতে উঠিয়ে দিই, সে চলে যায়। আমি বাসায় আসার পরে আমি নন স্টপ কাঁদছি। আমি কখনো কেউ যদি আমাকে মারে আমার চোখ দিয়ে পানি বের হয় না। কেউ যদি আমার কোনো আত্মীয় যদি মারা যায় তখন আমার চোখ থেকে পানি বের হয় না। কিন্তু ওই সময়টায় ওই মানুষটার জন্য আমি অচরে কাঁদছি, খুব কাঁদছি। বলতে পারিনি যে আমি তোকে ছাড়তে চাই না, আমি তোমাকে হারাতে চাই না। ওই যে ধর্মের একটা ব্যাপার ছিল। কিন্তু আমি জানি না সে এখন আমাকে শুনছে কিনা, আমি জানি না আমার ওয়াইফ আমাকে দেখছে কিনা বা শুনছে কিনা। আমি যে ভালোবাসা ওর কাছে পেয়েছি, আমার ওয়াইফ আমাকে যদি যতটাই ভালোবাসুক, সে আমাকে সবাইকে ভালোবাসবে, এরকম একটা সংসারের জীবনে একজনের প্রতি দায়িত্ববোধ থাকে, কেয়ারিং শেয়ারিং থাকে। এই জিনিসগুলো থেকে কিন্তু একটা মানুষের ফিলিংসগুলো ক্রিয়েট হয় আস্তে আস্তে শেয়ারিং কেয়ারিংয়ের মধ্যে। সে আমাকে যতই ভালোবাসুক, আমি এটা যদি আমার ওয়াইফ শুনে থাকে বা আমার গার্লফ্রেন্ডটা যদি শুনে থাকে, আমি বলবো আমার গার্লফ্রেন্ডকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি যদি কখনো পাগল হয়ে যাই বা আমার যদি কখনো সাইকো হয়ে যাই, আমার যদি জীবনে কোনো খারাপ পর্যায়ে আসে, আমি পাগল হয়ে আমি তাকে পাগলের মতো ভালোবাসবো। দর্শক বুঝতেই পারছেন যে আসলে এই ব্যাপারগুলো যার জীবনে ঘটে একমাত্র সেই বুঝতে পারে যে আসলে এই বিষয়গুলো কতটা হৃদয় বিদারক। এবং আমাদের জাহিদের গল্প শুনে হয়তো আপনি বুঝতে পারছেন যে জাহিদ এমন একটা মানে চতুর্দিকের একটা আবদ্ধ জায়গায় পড়ে গেছিলেন যেখানে জাহিদের ডিসিশন মেক করার মতো কোনো মানুষ তার পাশে ছিল না। তবে এইখান থেকে আমি ছোট্ট করে একটা ইনফরমেশান, ছোট্ট করে একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই যে আমাদের বাবা মায়েরা হয়তো এই ভিডিওটা অনেক সময় দেখবেন। আমরা জানি বাবা মা কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, কিন্তু সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, সন্তানের কিছু ভালো লাগা কিংবা খারাপ লাগা এই ব্যাপারগুলোর প্রতি আমাদের অনেক মানে নজরদারি করা উচিত। সন্তান যখন ছোট বয়স থাকবে তখন অনেক ভুল করবে, সেই ভুলগুলোকে পৃথিবীতে আমার মনে হয় যে পৃথিবীতে প্রত্যেকটা সমস্যার একটা সুবিন্যস্ত সমাধান আছে। সেই সমাধানগুলো আমরা রাগের মুখে না করে যদি সবাই মিলে একটা আলোচনা করে তারপরে সেই সমাধানগুলো করা যায়, আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলিতে এই ধরনের প্রবলেমের শিকার কেউ না কেউ হয়ে থাকে, সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। আজকে জাহিদ একজন পরিপূর্ণ মানুষ, জাহিদের কোনো কিছুর অভাব না থাকার পরেও তার একটা জিনিসের খুব অভাব। জাহিদ যে মানুষটিকে পছন্দ করেছিলেন সেই মানুষটিকে তিনি বিয়ে করতে পারেননি, কিন্তু সেই মানুষটির গল্প, সেই মানুষের জন্য এখনও তার চোখে পানি চলে আসে। কিন্তু যে মানুষটিকে বিয়ে করেছেন সেই মানুষটিও ঘটনা জানে যে জাহিদের একটা রিলেশন ছিল। তো জাহিদ কিন্তু এখনও খুব যে ভালো আছে সেটা কিন্তু আমার মনে হয় না। তো জাহিদ, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, এখন আপনার ওয়াইফ হয়তো আপনার এই ভিডিওটি দেখছে, আপনার ওয়াইফের জন্য, আপনার ওয়াইফকে নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি? আমি চেষ্টা করব আমার দিক থেকে একটা ওয়াইফকে বা একটা বউকে কিভাবে যতটুকু করা দরকার, তার প্রাপ্য, আমার দায়িত্ববোধ, তার জন্য যতটুকু করা দরকার, তার পাশে থাকা, তার সুখ দুঃখে তার পাশে থাকা, তার পাশে থাকতে চাই আমি। আর আমি ওই মানুষটাকে বলতে চাই, তুমি যেখানে যে অবস্থায় থাকো তুমি ভালো থাকবে, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। আমি কখনো ফিল করিনি বা চিন্তাও করিনি যে সে যখন আমি বলেছিলাম আগে যে সে আমাকে বলেছিল যে একটা মানুষের মানে পূর্ণতা, ভালোবাসার পূর্ণতা মানে স্যাটিসফ্যাকশন যেটাকে বলে, পূর্ণতা তখনই পায় যখন একটা মানুষকে তার খারাপ ভালো দিক, তার গুণ যা কিছু আছে সব কিছুকে তার ভালোবাসায় পরিণত করে। কিন্তু আমি তার সাথে একসাথে সংসার করতে পারিনি, তার মানে আমার ভালোবাসা হয়নি, আমার ভালোবাসা অপূর্ণতা রয়ে গেছে। ব্যাপারটা কিন্তু এরকম না। সে আমাকে এই শিক্ষাটা দিয়েছে যে একটা মানুষকে কিভাবে সংসার না করে একসাথে না থেকেও ভালোবাসা যায়। প্রত্যেকটা বাবা মায়ের বা ফ্যামিলি মেম্বার যারা আছেন সবার উচিত একটা ছেলে বা একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে তার ডিসিশন নেওয়ার অবশ্যই অধিকার আছে। সবাইকে বলবো তার দিকটা চিন্তা করে, তাকে প্রেশারাইজ না করে, তাকে বুঝিয়ে তার সিচুয়েশনটা চিন্তা করে তার উপর কোনো জিনিস চাপায় দেওয়া। আর যেহেতু একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের ধর্ম, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। জিনিসটা আসলে সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। জিনিসটা আসলে এরকম, সবার উপর ধর্ম সত্য, তার উপর নাই। আসলে আমিও অনেকটুকু ইমোশনাল হয়ে গেছি আজকে আপনার এই গল্প শুনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। এবং আমি চাই আপনি পাস্ট
ছাড়া যেমন প্রেজেন্ট কিংবা ফিউচার হয় না, তেমনি জীবনটাকে সুন্দর করার জন্য আমার তরফ থেকে একটা দোয়া সবসময় থাকবে। আপনি নতুন জীবনে শুরু করেছেন, আমার মনে হয় যে যেটা ঘটে যাওয়া ঘটনা সেটাকে বিষয়টা সম্পূর্ণ আপনার, তারপরে আপনার একটু চিন্তাভাবনাগুলোকে ঠিকঠাক করে নিজের মতো করে জীবনটাকে সুন্দরভাবে সাজান, এই প্রত্যাশা করি। যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম যে কথা হয়নি বলা, এমন একটা কথা দর্শকের উদ্দেশ্যে আপনি বলেন যে কথাটি আসলে কখনোই কাউকে বলা হয়নি। আমি কখনো কাউকে বিয়ে করব কখনো আমি চিন্তা করিনি, কাউকে নিয়ে সংসার করব সেটা কখনো চিন্তা করিনি। শুধুমাত্র এই মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চেয়েছি, এটাই চেয়েছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাদের একসাথে থাকা হয়নি। আমি তোমাকে দূরে থেকে ভালোবেসে যাব, এতটুকু। থ্যাংক ইউ জাহিদ। আর প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ একটা দেখছিলেন। জিনিস আমি বলতে চাই যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে কথা বলা হয়নি, অপু ভাইকে স্পেশালভাবে থ্যাঙ্কস। এই যে কথাগুলো বলা, এই কথাগুলো হয়তো বা বাবা মা যদি সঠিক সময়ে শুনতো। দর্শক, আপনারা এই যে কথাগুলো শুনলেন, এই কথাগুলো যদি বাবা মাকে জাহিদ ভয় না করে বলতে পারতো, আমার মনে হয় যে জাহিদের জীবনটা আরও সুন্দর হতেও পারতো। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই আপনাদেরকে বলতে চাই, এই প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যে কথাগুলো আসলে বলতে পারেন না, আপনার হাতে সময় আছে। আমার মনে হয় এই অনুষ্ঠানটা যদি আগে হতো, জাহিদ যদি আগে আসতে পারতো, জাহিদের জীবনে অনেকটুকু পরিবর্তন আসতো। তো আপনারা যারা এরকম ভাবেন যে আসলে আপনার কথাগুলো কেউ শুনুক, কাউকে আপনি বলতে চান, আপনার মানে মনটা অনেকটুকু রিল্যাক্স হোক, তাহলে অবশ্যই আপনি চলে আসতে পারেন এই অনুষ্ঠানে। যদি আসতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার, দেওয়া আছে ইমেল অ্যাড্রেস, দেওয়া আছে ফেসবুক পেজ, সেখানে নক করে আপনি আমাদের এই অনুষ্ঠানে হাজির হতে পারেন। আমরা চেষ্টা করব আপনার যতটুকু কষ্টেই থাকেন না কেন, আপনার কথাগুলো মানুষের কাছে তুলে ধরা। সো আজকের মতো অপু বিদায় নিচ্ছি এই অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট এপিসোডে আবার দেখা হবে নতুন কাউকে সাথে নিয়ে। আল্লাহ হাফেজ।